এই ছোকরা শোন, তোর কাছে পণের ধরুন 15,000, আর বিয়েতে ওই অঞ্জনগড়ের এস্টেট থেকে 45,000, এই মোট 60,000 টাকা খরচ হয়েছে। এই 60,000 টাকা যদি না এনে দিস, তোর দিদির জীবন শেষ করে দেবো, 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 তোর দিদির জীবন। 24 ঘন্টা ব্যাপী অবিরাম সাইকেল প্রতিযোগিতা, স্থান রাজপুর মাঠ, প্রথম পুরস্কার 10,000 টাকা। 24 ঘন্টা ব্যাপী অবিরাম সাইকেল প্রতিযোগিতা, স্থান রাজপুর মাঠ, প্রথম পুরস্কার 10,000 টাকা। কেমন আকাশ, কেমন আকাশ, যে আকাশে নেই ধ্রুব তারা। কেমন আকাশ, কেমন আকাশ, যে আকাশে নেই ধ্রুব তারা। পথ খুঁজে ফিরি অন্ধ আধারে, পথ খুঁজে ফিরি অন্ধ আধারে, একা একা আমি দিশাহারা। কেমন আকাশ, কেমন। আজ রাজপুর হাই স্কুলে যে অবিরাম সাইকেল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল, তাতে প্রথম হয়েছে মাস্টার দীপু। মাস্টার দীপুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ওকে রাজপুর হাই স্কুলের তরফ থেকে 10,000 টাকা পুরস্কৃত করা হচ্ছে। ওকে সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন। সাবাস সাবাস দেবো, সাবাস। পল্টুদা, অঞ্জনগড়ে টাকাটা দিয়ে আসি। হ্যাঁ যা, যেতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। যা, সাবধানে যাস। এই যে আজ 7 দিন হয়ে গেল, আজও তোমার ভাই এলো না। ছেলে মানুষ, হয়তো টাকা জোগাড় করতে পারিনি। ছেলে মানুষ, ওসব নাকামি রাখো তো। মা, সোজা আঙুলে কি উঠবে না? আমি সোজাসুজি জানতে চাই, তোমার ভাই টাকা নিয়ে আসবে না আসবে না? কোথায় টাকা পাবে মা? কোথা থেকে পাবে সেটা আমার জানার কথা নয়, আমার দরকার টাকা। বাড়ির কিছু ঝি চাকর তাড়িয়ে দিয়ে সেই টাকাটা তো প্রতি মাসে উসুল করে নিচ্ছে নাকি? অন্যায় করে আমার মুখে মুখে কথা। আজ তোর একদিন কি আমারই একদিন। বিনু, যা তো রান্নাঘর থেকে কেরোসিনের জারটা নিয়ে আয় তো। ভিকিরির মেয়ে, হ্যাঁ, আমার বাড়ি এসে এত বড় কথা। চল 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 দি, চল দি, ছেড়ে দে। কে তোকে আসবে? দেখি দেখি, আমি দেখতে চাই। এত বড় কথা আমার মুখে কেউ বলতে সাহস পায়? হ্যাঁ, ছেড়ে দি মা। এই নাও তোমার কেরোসিন তেল, ঢাল গায়ে ঢাল দেখি। দিদি, তুমি তো একটা বউ, সে বউ হয়ে পারবে আর একটা বউকে পুড়িয়ে মারতে? দেরি করছিস কেন? ঢাল, আমার পুজোর সময় হয়ে যাচ্ছে। দিদি ভাই, দিদি, দিদি, ওই তো দীপু এসে গেছে। দাঁড়াও, তুমি নিচে যাবে না। বিনু, দরজা বাইরে থেকে বন্ধ করে দে। দিদি, দিদি, আপনার টাকা নিয়ে এসেছি। ওই টেবিলের উপর রাখো। তোমার এরকম চেহারা হয়েছে কেন? খুব জোরে সাইকেল চালাচ্ছিলাম তো, ডাল সামলাতে না পেরে পাকের মধ্যে। আপনাদের কলঘরটা স্নান করে নেব? না 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 না, আমাদের বাথরুম নোংরা করতে হবে না। রাস্তায় অনেক পুকুর আছে, সেখানে চান করে যাও। দিদি ভাই কোথায়? সে চান করতে গেছে। একটু ডেকে দিন না। ও বাবা, তাকে এখন কে ডাকবে? তার চান করতে কম করে 1.5 ঘন্টা সময় লাগে। বড় লোকের বউ তো। আচ্ছা, আপনি একটু কাউকে বলবেন 1 গ্লাস জল দিতে। কাজের লোকেরা সব খেয়ে দিয়ে শুতে গেছে, তুমি বাপু অন্য কোথাও জল খেয়ে নিও। আমার বড় তেষ্টা পেয়েছে। বললাম তো, জল দেবার কেউ নেই। তুমি তো আশ্চর্য ছেলে বাপু,
এসে থেকে শুরু করেছো চান করব, জল খাবো, এরপর বলবে খেতে দিন, শুতে দিন। ও মা, তাড়াতাড়ি টাকাটা গুনে এই ছোড়াটাকে বিদায় করো তো। ভীষণ কেরোসিন তেলের গন্ধ বেরোচ্ছে। আপনাদের তেলের টিন উল্টে যায়নি তো? না না, তেলের টিন উল্টোবে কেন? আসলে তোমার দিদির কাজ। খুব পরিষ্কার পরিষ্কার বাতিক তো, রোজ জলের মধ্যে কেরোসিন তেল ঢেলে চাকরকে দিয়ে সারা বাড়ি পোছায়। এর জন্য মাসে 10 লিটার তেল খরচ হয়, তা জানো? শোনো বাপু, বাকি টাকা কবে পাবো? সামনের মাসেই আমি বাকি টাকা শোধ করে দেবো। মা খুব ভালো মানুষ, তাই অন্য কেউ হলে না ওই টাকার সুদ গুনে গুনে নিত। থাক থাক থাক। এসো এসো দীপু, এসো, তোমার জন্য বসে আছি। কেন সুরেশ দা? তোমার সঙ্গে কথা বলবো বলে, গল্প করবো বলে। বসো। বলুন, কি বলবেন? দেখি দেখি তোমার হাতটা দেখি, হাত পা কেটে কি করে হলো? আমি যখন কর্তা আমাকে টাকাটা দিতে যাচ্ছিলাম, হ্যাঁ, তখন কতগুলো গুন্ডা আমার কাছ থেকে টাকাটা নিয়ে নিচ্ছিল। আমি আমি তখন সাইকেল থেকে পড়ে গেলাম। তা কর্তামাকে যখন টাকাটা দিলে, কর্তামায় টাকাটা পেয়ে খুশি? কি করে খুশি হবেন? এখনো তো সব টাকা শোধ হয়নি। তোমার এমনই কপাল যে আমারও ফুটো বয়সে মুরত নেই, নইলে ওই টাকাটা দিয়ে তোমাকে বলতাম যাও গিয়ে শোধ দিয়ে এসো। আপনার টাকা আমি নিতামই না। কেন? বাহ, আপনাদের টাকা নিয়ে আপনাদেরই শোধ দেবো? ভুল করছো দিবু, আমি কিন্তু ও বাড়ির ছেলে নই, ও বাড়ির জামাই। ওই যে কথা বলে না, জম জামাই ভাগ না, কেউ নয় আপনা। যাক সে কথা। দিদির সঙ্গে দেখা হয়েছে? না, দেখা করবো বলাতে বিনু দিদি বললেন যে দিদি স্নানে গেছেন, 1.5 ঘন্টার আগে নাকি বেরোবে না। কিন্তু সুরেশদা, আমাদের বাড়িতে তো দিদি এতক্ষণ ধরে স্নান করতো না। ওটা একটা অজুহাত। আসলে তোমার সঙ্গে দিদিকে দেখা করতে দেবে না, তাই ওসব বানিয়ে বলেছে। আমার সঙ্গে দেখা করতে দেবে না কেন সুরেশদা? যদি তোমাকে বেফাস কিছু বলে দেয়। আচ্ছা বলো তো দীপু, ও বাড়িতে অস্বাভাবিক কিছু দেখলে? জানেন সুরেশদা, ভীষণ কেরোসিন তেলের গন্ধ বেরোচ্ছিল। সে হয়তো স্টোভ ধরিয়েছিল, ওই তেল পড়া গন্ধ। না সুরেশদা, স্টোভ ধরানোর গন্ধ আমি জানি। এই যেন মনে হচ্ছিল সারা বাড়িতে কেউ কেরোসিন তেলের ড্রাম উল্টে দিয়েছে। হ্যাঁ, তবে কি? দীপু, আমি যাই, আমার অনেক কাজ বাকি আছে। হ্যালো মা, আমি বিকাশ বলছি। ও বিকাশ, কেমন আছিস? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো আছি। তুই কবে আসছিস? এই সপ্তাহে ফেরার কথা, 15 দিনের একটা ছুটি পেয়েছি। খুব ভালো কথা। আসলে কি জানিস, তুই বাড়িতে না থাকলে বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। মা, একবার কৃষ্ণাকে দাও তো, এতগুলো চিঠি দিলাম, একটারও উত্তর দিল না। কি জানি, আসলে কি জানিস, বৌমা বাপের বাড়িতে গেছে, বাড়িতে নেই, ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছে। ও আচ্ছা, আমি রাখলাম। এই না না, শোন শোন, রাখিস না, বিনু পাশে দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে কথা বল। থাক, যার সঙ্গে কথা বলতে চাইলাম সেই যখন নেই। মা শোনো, আমি ফিরে গিয়ে দিদির সঙ্গে কথা বলবো, রাখলাম। কি হলো মা? বইয়ের শোকে উতলে উঠেছে, তোর সঙ্গে কথা বলতে চাইলো না, আদিক্ষেতা। না বলে না বলুক, ওতে আমার কিছু যায় আসে না। কৃষ্ণা, ঘরের দরজা কে খুললো? আমি মা, আসলে দেখতে গিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে মহারানী কিছু খাচ্ছে কিনা। যা বন্ধ করে দিয়া। এই বলরাম। জামাই বাবু, আপনি? হ্যাঁ, বাড়িতে কেউ নেই? সকলেই আছে। হ্যাঁ, মা কোথায়? মাই উপরে, আপনি যান না। হ্যাঁ, কৃষ্ণা। আপনি? কৃষ্ণা, তোমার কি অবস্থা হয়েছে?
সারা বাড়িতে কেরোসিন তেলের গন্ধ, তোমার গা থেকে কেরোসিন তেলের গন্ধ বেরোচ্ছে। তারপরে ওরা কি? দাদা আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আজ বাথরুমে। চুপ 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 কৃষ্ণা, চুপ করো। আর বলুন, আমি সহ্য করতে পারছি না। দিনের পর দিন ওরা তোমার উপর অত্যাচার করছে। সে কথা তুমি বিকাশকে চিঠি লিখে জানিছো? ও আমাকে একটাই চিঠি দিয়েছিল, তারপর আমি অনেক চিঠি দিয়েছি, তার কোনো উত্তরও দেয়নি। বুঝতে পেরেছি, তার মানে এই বাড়ির সমস্ত চিঠির আসা যাওয়া কর তোমার শক্ত হাতে। ওরা নিশ্চয়ই তোমার খাবার কৃষ্ণা। দুটো শুকনো রুটি আর একটু ভেলে গুড়। বড় বাড়ির বউয়ের খাবার বরাদ্দ। জানো কৃষ্ণ, আমার কোনো বোন নেই, তুমি আমার ছোট বোন। কিন্তু তোমার এই দাদাটা বড় অসহায়, তোমাকে সাহায্য করার কোনো ক্ষমতা নেই তার। অনেক আশা নিয়ে, অনেক কাঠখড় পুড়িয়ে আমি ওকালতি পাশ করেছিলাম, কিন্তু তারপর জীবনের সব পরীক্ষা আমি ফেল করে গেছি। বস বোন, বস বস বস, আমি খাইয়ে দিই তোকে। না সুরেশ দা, আমাকে আর খেতে বলবেন না। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই। না বোন, আমি তোকে মরতে দেব না, তোকে বাঁচতে হবে। ওদের সব অত্যাচার সহ্য করে তোকে আর কিছুদিন বাঁচতে হবে বোন, যতদিন না বিকাশ এখানে ফিরে আসে। আর তাই তোকে খেতে হবে। আমি খাওয়াবো। নে, হাঁ কর, হাঁ কর, হাঁ কর, নে। মা, মা দেখো দেখো, তোমার জামাইয়ের কীর্তি দেখো। তোমারই চোখের সামনে কৃষ্ণ লীলা চালাচ্ছে। বিকাশ নেই, লুকিয়ে লুকিয়ে এসে তার বউকে সোহাগ করে খাওয়ানো হচ্ছে। আর তোমার বউরও বলিহারি যাই মা, কেমন আল্লাদি আল্লাদি মুখ করে খাচ্ছে দেখো, পিত্তি জ্বলে যায় একেবারে। ছি ছি বিনু, ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বলবেই। পালিয়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই তোমার, কারণ হাতে নাতে ধরা পড়েছো যে। আর কৃষ্ণেরও বলিহারি, বিকাশ নেই বলে আমার এই অপদার্থ বর্তার সঙ্গে প্রেম করছে। দাঁড়াও সুরেশ। না, এরপর এক মুহূর্ত এই বাড়িতে দাঁড়াতে ইচ্ছে করছে না, আমার ঘেন্না করছে। আমার গায়ে তুমি হাত তুললে, এর ফল তুমি পাবে, তুমি নিশ্চয়ই পাবে। আমি ভুল করেছিলাম, বিয়ের রাতেই তোমাকে ওই চটটা মারা উচিত ছিল, তাহলে তোমার মুখে ওই অসভ্য জানোয়ারদের মতো ভাষা আমার শুনতে হতো না। সুরেশ, তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি তোমার শাশুড়ি, আমার সামনে আমার মেয়ের সঙ্গে তুমি এরকম ব্যবহার করতে পারো না। আমার অধিকারের সীমা আমি জানি মা, বরং আপনারাই আপনাদের অধিকারের সীমা ছাড়িয়ে একটা অসহায় মেয়ের উপর অত্যাচার করছেন। মা দেখো দেখো, তোমার ছেলে শ্বশুর বাড়ি নিয়ে তোমার জামাইয়ের কত মাথা ব্যথা। বটতলার উকিল, যার 20 টাকা রোজগার করার মুরত নেই, সে এসে শালার বউয়ের হয়ে ওকালতি করতে। হ্যাঁ করছি, তার কারণ তোমরা একটা অসহায় মেয়ের উপর অন্যায় অত্যাচার করছো তাই। থামো, অন্যায় আমরা করছি না, অন্যায় করছো তুমি, আর সেটা আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। হ্যাঁ মা, যা দেখেছেন সবটাই সত্যি, শুধু দেখেছেন বাঁকা চোখে, তাই সত্যিটাও মিথ্যে হয়ে গেছে। কিন্তু কৃষ্ণের উপর যে অত্যাচার আপনারা করছেন সেটাও মিথ্যে নয়। একটা কথা শুনে রাখো সুরেশ, বিনু আগে অঞ্জনগড়ের চ্যাটার্জি বাড়ির মেয়ে, পরে বালিগঞ্জের ব্যানার্জি বাড়ির বউ। বিয়ের সম্বন্ধ করার সময় তোমার বাবা মা বুঝে গিয়েছিলেন যে এ মেয়ে তাদের পদসেবা করার বা দুবেলা হেসেল ঠেলার মেয়ে নয়। হ্যাঁ মা, এটা আমার বাবা মা বুঝে গিয়েছিলেন, কিন্তু আমি বা আমার বাবা মা এটা বুঝতে পারিনি যে আপনার এই পরমা সুন্দরী মেয়ে তার ছোট ভাইয়ের বউকে দিয়ে আপনার পদসেবা করাবে, কিংবা আপনার কানে ফুসমন্তর দিয়ে তাকে দিনের পর দিন না খাইয়ে রাখবে, এটা বুঝিনি। সুরেশ, কথায় কথা বাড়ে মা, তাই বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি যে কথাটা বলতে এসেছিলাম সেটা আমি বলতে দিন, তবে তার আগে আরেকটা ছোট্ট কথা আমি আপনাকে বলতে চাই। বিকাশ আমেরিকা যাবার সময় আমার হাত দুটো ধরে কৃষ্ণার ভার আমার উপর দিয়ে যায়, আর যেহেতু আমি ওদের দুজনের সমব্যথী, সেই জন্য কৃষ্ণার পরিবারের যাবতীয় তথ্য আমি সংগ্রহ করেছি। কৃষ্ণার স্বর্গত পিতা জিতেন বাবুর বাড়ি এবং জমির দলিল, এইগুলো আমি সংগ্রহ করেছি। আর জিতেন বাবুর কেন চাকরি গিয়েছিল সে খবর আমি নিয়ে এসেছি। মা, আমি একজন আইনজ্ঞ,
তাই তথ্য আর প্রমাণ ছাড়া আমি কথা বলি না। আপনি বরং এই দলিল দুটো দেখুন আর তার সঙ্গে শুনুন চরম প্রবঞ্চনা আর নির্দয় ষড়যন্ত্রের এক অপরূপ রূপকথা। আমি আর পারছি না। তুমি তো জানো আমি সুরেশ দাকে কিরকম দাদার মতো ভক্তি করি, কিন্তু ওরা ভাই বোনের সম্পর্ককে নিয়ে বিকৃত করে আমার মাথায় মিথ্যে কলঙ্কে বোঝা চাপিয়ে দিল। আমি আর অত্যাচার সহ্য করতে পারছি না। তুমি আমায় ক্ষমা করো ঠাকুর, তুমি আমায় ক্ষমা করো। মা, এবার তো আপনার চোখ খুলে গেল। এখন তো আপনি বুঝতে পারছেন যে এতদিন ধরে কত বড় অন্যায় করে এসেছেন আপনার পুত্র বধূর ওপর, টিপুর ওপর। বলুন মা। একবার ভাবুন তো মা, আমার মা যদি বিনুর ওপর এরকম অত্যাচার করতো তাহলে আপনার মানসিক অবস্থা কিরকম হতো? ভাবুন তো মা, আমার মা যদি আপনার মেয়ের চুলের মুঠি ধরে ওই বাথরুমের দেয়ালে ঠেসে ধরতো, আর আমি যদি 1 টিন কেরোসিন তেল ওর গায়ে ঢালতাম, তারপরে দেশটায় কাঠি চলে দিতাম। না না সুরেশ, না, আমার মেয়েকে তুমি উড়িয়ে মেরে না। কৃষ্ণাকে ডাকো শিগগির। কি হচ্ছে কর্তামা? সরকার মশাই, একদম সময় নষ্ট করবেন না, গাড়ি নিয়ে চলে যান, ডাক্তারবাবুকে নিয়ে আসুন শিগগির। কি হয়েছে কর্তামার? এই তোমরা একটা কাজ করো তো, একটু জল নিয়ে এসো আর হাত পাখা। কৃষ্ণ হয়েছে দিদি? কৃষ্ণ আমার সিঁড়ি থেকে নিচে গড়িয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। তুমি শিগগিরই নিচে চলো। চলো চলো চলো। মা গো, মা কথা বলো। মা কথা বলো। ডাক্তারকে খবর দিয়েছো? হ্যাঁ, সরকার মশাইকে পাঠিয়েছি তো ডাক্তারবাবুকে আনতে। কি হয়েছিল সুরেশ দা? আপনি বুঝতে পারলেন না জানো? ওই ওপরে দাঁড়িয়েছিলেন, তারপর গড়িয়ে পড়ে গেলেন নিচে, বোধহয় মাথা ঘুরে গেছে। মা এখনো তো ওই তো ডাক্তারবাবু, আসুন আসুন। ডাক্তারবাবু, ইমিডিয়েট অ্যাম্বুলেন্স, এক্ষুনি ক্যালকাটা ট্রান্সফার করতে হবে। কর্তামা নার্সিং হোমে? না। আরে না না না, একটা কিডনি আগেই ড্যামেজ হয়েছিল, আরেকটা কিডনি পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। ইমিডিয়েটলি কিডনি চেঞ্জ না করলে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তারবাবু, কিডনি পাবো কোথায়? অনেক ভালো মানুষ আছেন দান করতে চায় কিডনি, দেখুন কাগজে বিজ্ঞাপন দিয়ে। তাছাড়া আমার কাছে অনেক লোকজন আসে, যদি সন্ধান পাই ফোন করে জানাবো। ডাক্তারবাবু, তাতে অনেক দেরি হয়ে যাবে না তো? ডাক্তারবাবু, মায়ের কোনো ক্ষতি হবে না তো তাতে? না না, 2-3 দিনের ভাবে চলতে পারে, ডায়ালিসিস চলুক, কিন্তু হ্যাঁ 2-3 দিনের মধ্যে কিন্তু কিডনি জোগাড় করতেই হবে। আচ্ছা ডাক্তারবাবু, কিডনি পেতে গেলে কিরকম খরচা হতে পারে? ধরুন মিনিমাম 50,000 টাকা। হ্যাঁ, ভালো কথা। ব্লাড গ্রুপ কিন্তু ও পজিটিভ হওয়া চাই। আর নার্সিং হোম অপারেশন চার্জ বাবদ ধরুন গিয়ে আর 60-70 হাজার টাকা। আচ্ছা চলো আমরা যাই। সরকার মশাই, হ্যাঁ, ব্যাংক থেকে 1 লাখ টাকা তোলার ব্যবস্থা করুন। কিন্তু কর্তামার সই ছাড়া টাকা তুলবো কি করে? সর্বনাশ, তাহলে অপারেশন হবে কি করে? কেন, তোমার কাছে টাকা নেই? জেনে শুনে কাটা খায় নুনে ছেড়ে দিচ্ছ? অপদার্থ কোথাকার। না, কিডনি কেনার টাকাটা তো আগে দরকার। আর নার্সিং হোমের টাকা তো কর্তামার রিলিজ হওয়ার পর, আর 10,000 টাকা অ্যাডভান্স করা আছে। ও তুমি যেমন করে পারো কিডনি কেনার টাকাটা আগে জোগাড় করো। আমি কোত্থেকে জোগাড় করবো? না, কাউকে দিতে হবে না, আমি দেখছি কোর্টে গিয়ে যদি কারোর কাছ থেকে জোগাড় করতে পারি। ওর কথার উপর বিশ্বাস করবেন না সরকার কাকা। যার 1 পয়সা রোজগার করার মুড নেই, তাকে কে টাকা ধার দেবে? তাহলে এখন উপায়? আমি বলি কি, হ্যাঁ, আপনি অঞ্জনগড় চলে যান, এর মধ্যে বিকাশ এসে পড়বে, টাকার বন্দোবস্ত ঠিক হয়ে যাবে। না, কিন্তু অঞ্জনগড় থেকে তো আসতে অনেক সময় লাগবে। আমি বলি কি, তোমার তো অনেক গয়না আছে, তার থেকে কিছু গয়না দিয়ে দাও, আমি বন্ধক দিয়ে টাকা নিয়ে আসি।
আমি যা বলছি তাই করুন। ভগবান, মাকে ভালো করে দাও। কি চাই? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি আমার কিডনিটাকে বিক্রি করতে চাই। তুমি এতটুকু ছেলে, তোমার বাবা মা কোথায়? আমার বাবা মা নেই ডাক্তারবাবু। ও, তা বাবা মা নেই, গার্জেন তো কেউ আছেন? থাকার মধ্যে এক দিদি আছে। তাকে তো নিয়ে আসতে পারো। তাকে আনা যাবে না ডাক্তারবাবু। দিদি না আসতে পারুক, তোমার জামাইবাবু তো আসতে পারেন। গার্জেন ছাড়া কিছু করা যাবে না। ডাক্তারবাবু, দিদির জন্যই আমাকে কিডনি বিক্রি করতে হবে। কেন? ডাক্তারবাবু, আমি পরের টাকা দিতে পারিনি বলে দিদির উপর খুব অত্যাচার চলছে। এই সপ্তাহের মধ্যে টাকাটা না দিতে পারলে ওরা আমার দিদিকে পুড়িয়ে মারবে। তুমি পুলিশে খবর দাও। পুলিশ? না 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 না, তাহলে আপনি আমার দয়া করুন ডাক্তারবাবু, আমার দয়া করুন। তোমার কিডনি নিলে আমাকে যে পুলিশে ধরবে, আমার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল করে দেবে। কিন্তু 50,000 টাকা না দিতে পারলে ওরা যে আমার দিদিকে পুড়িয়ে মারবে। আমার কিচ্ছু করার নেই, তুমি এখন যাও। দীপু শোনো, তুমি কিডনি বিক্রি করে টাকা নিতে এসছো? হ্যাঁ সুরেশদা, দিদির বিয়ের পণের টাকা এখনো জোগাড় হয়নি। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, তুমি এখন যাও, আমি দেখি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে কি করা যায়। তুই বরং পরে এসে একবার ওনার সাথে দেখা করো। আচ্ছা। ডাক্তারবাবু, আমি কিডনি দেব। বসুন। আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। বাহ, তাহলে তার কোনো প্রবলেমই রইল না, নিজেদের মধ্যে ব্যাপারটা হয়ে যাবে, আর 50,000 টাকাও লাগবে না। টাকাটা আমার চাই, আর 50,000 টাকার 1 পয়সা আমি কম নেব না, এবং অপারেশনের আগে পুরো টাকাটা আমার হাতে দিতে হবে। কিন্তু পেশেন্ট তো আপনার শাশুড়ি, আপনি তো ওদের জামাই। জম জামাই ভাগনা কেউ নেই আপনার। ডাক্তারবাবু, কিডনি কে দিল সে পরিচয়টা গোপন রাখবেন, আর টেলিফোন করে টাকাটা আনিয়ে নিন। আমি একটু বেরোচ্ছি, ঠিক সময় এসে যাবো। কামেন, আসুন আসুন, আর 8 ঘন্টা বাদে অপারেশন। হ্যাঁ। টাকা রেডি? এই ডাক্তারবাবু, আমার কিডনি নেবেন না? না, ডাক্তার হয়ে তো আমি তোমার জীবনটা নষ্ট করতে পারি না। কোথায় যাচ্ছ? দেখি টাকার জোগাড় করতে পারি কিনা। 50,000 টাকা তুমি জোগাড় করবে কোথা থেকে? চুরি ডাকাতি করা ছাড়া তো কোনো উপায় দেখছি না। ভদ্রলোকের ছেলে হয়ে তুমি তাই করবে নাকি? আরে বাবা, কাঁদে না। এই নাও টাকাটা। আপনি ভগবান ডাক্তারবাবু, আপনি ভগবান। আরে ঠিক আছে ঠিক আছে। আমার দিদির জীবনটা আপনি বাঁচিয়ে দিলেন, ডাক্তারবাবু। তুমি টাকাটা নিয়ে এবার যেখানে দেওয়ার দিয়ে এসো। থ্যাংক ইউ। ওয়েলকাম। প্রথমটায় আপনাকে আমার খুব খারাপ লোক বলে মনে হয়েছিল, কিন্তু এখন দেখছি ইউ হ্যাভ গট এ গোল্ডেন হার্ট। নিজের কিডনি বেচে টাকাটা যে আপনি ছেলেটাকে দান করবেন, এটা কিন্তু আমি বুঝতে পারিনি। ওই টাকাটা যে দীপুর কতখানি প্রয়োজন
সেটা আমার চেয়ে বেশি কেউ জানে। নমস্কার সরকার জেঠু। নমস্কার বিনু দিদি। তুই কিরকম বেহায়া ছোকরা রে, অতগুলো টাকা মেরে দিয়ে আবার দাঁত বার করে হাসছিস? আজ আজ আমার বড় আনন্দের দিন সরকার জেঠু। হ্যাঁ, পণের বাকি 50,000 টাকা আমি নিয়ে আসতে পেরেছি। তুই তুই সত্যি বলছিস না মিথ্যে বলছিস? সত্যি সত্যি বিনু দিদি। এই নাও, এই নাও, তুমি তুমি গুনে নাও। চলো চলো ডাক্তারবাবুকে টাকাটা দিয়ে আসি। আপনি পেশেন্টের কে হন? আগে ছেলে। অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ ডক্টর। সুরেশ দা, তার মানে তুমি তুমি নিজের কিডনি বেচে আমাকে টাকা দিয়েছিলে? তুমি কি সর্বনাশ করলে গো? তুমি কি সর্বনাশ করলে? তুমি কি সর্বনাশ করলে? আমার তোমরা ছেড়ে দাও। দিদি 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 তুই চুপ কর। দিদি দিদি কাঁদার সময়টা নয়। দিদি চুপ কর। আমার একটু কাজ। আমি ওকে কত হেনস্থা করেছি বল। কোনদিন মানুষ বলে ভাবি, কত অপমান করেছি। বিকাশ, আজ আমাকে ওর পায়ে ধরে ক্ষমা চাইতে দে বিকাশ। আমায় তোরা ছেড়ে দে বিকাশ। আমায় তোরা ছেড়ে দে। সরকার মশাই, এদিকে আসুন। হ্যাঁ বল। আপনি কত বড় সর্বনাশ করেছেন আপনি বুঝতে পারছেন? না না, আমি কি করলাম? আমি কি করলাম? মায়ের কানে মন্ত্র দিয়ে দিয়ে আপনি কত বড় সর্বনাশ করেছেন আপনি বুঝতে পারছেন? শোনো বিকাশ, আমি 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 কোনো কথা শুনতে চাই না। ইউ প্লিজ লিভ দিস প্লেস। গেট আউট। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। দিদি 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 আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। মা, কখন এসছিস? আজ সকালে। কেমন আছিস? না মা, ভালো নেই। কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞাসা করছো? পণের টাকার লোভে তুমি কত বড় সর্বনাশ করেছো তুমি জানো? তোমার তোমার পাশের বেডে শুয়ে আছে সুরেশ দা। বিকাশ, তোমরা তোমরা যাকে চিরকাল অপমান করে এসছো, কোনোদিনও জামাই বলে স্বীকৃতি দাওনি। আর আজ আজ সেই সুরেশ দা তার নিজের কিডনি দিয়ে তোমাকে বাঁচিয়েছে মা। কি বলছিস তুই? হ্যাঁ মা, ঠিকই বলছি। কেন জানো? এই এই ছোট্ট ছেলেটার জন্য তোমরা দিনের পর দিন অত্যাচার চালিয়ে গেছো কৃষ্ণের ওপর পণের টাকার জন্য। আর আজ এই এই ছোট্ট ছেলে দীপুটা সেই পণের টাকা জোগাড় করার জন্য তার বাড়ি বিক্রি করেছে, লেখাপড়া ছেড়ে দিয়েছে, দিনের পর দিন বাড়ি বাড়ি ঘুরে বেরিয়েছে। আর এই সুরেশ দা আজ তার কিডনি বিক্রি করে সেই টাকাটা তুলে দিয়েছে দীপুর হাতে, তোমাদের তোমাদের পণের টাকার লোভ মেটাতে পারে। আরে আসুন আসুন গোবিন্দ বাবু, শ্যামলাল বাবু। নমস্কার। এই কি মামা কোমরে দড়ি কেন? কারণ দীপু তোমার মামা তোমার বাবার সঙ্গে জোচ্চুরি করেছিলেন, বিশ্বাসঘাতকতা করেছিলেন, ধোঁকা দিয়ে তোমাদের জমি আত্মসাৎ করেছিলেন। তাই। কিন্তু জমি তো কিনেছিল ব্রজকান্ত বাবু। ব্রজকান্ত ওরফে গোবিন্দ ভট্টাচার্য, তাই না? হ্যাঁ। আশ্চর্য, নিজের ভাগ্নিকে ঠকা তো আপনার বিবেকে বাঁধলো না। তা আদালত আপনাকে কি অর্ডার দিয়েছে?
নাবালকের সম্পত্তি ফেরত আর সেই সঙ্গে 5 বছরের সশ্রম কারাদণ্ড। আচ্ছা উকিলবাবু, আমার বউ কেন আমার সঙ্গে যাচ্ছে না? সে তো সব ব্যাপারে আমাকে কুপরামর্শ দিত, তবু সে আমার সঙ্গে জেলে যাচ্ছে না কেন? সুরেশদা, আমি বলি কি, তুমি মামাকে ছেড়ে দাও। হ্যাঁ, কিন্তু দুদিন তো হাজতে থাকতেই হবে। কাল শনিবার, পরশু রোববার, কোর্ট বন্ধ। তারপর সোমবার কোর্ট খুললে তখন দেখা যাবে। হ্যাঁ, আমি তাহলে আসামিকে নিয়ে যাই। চলুন গোবিন্দবাবু। বিকাশবাবু, আমার সর্বনাশ হয়ে যাবে। শুধু আপনি আমায় বাঁচাতে পারেন। দীপু, ইনি হচ্ছেন শ্যামলাল সাহা। তোমার মামার সঙ্গে ষড়যন্ত্র করে মিথ্যে অপবাদে তোমার বাবাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। না 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 না, অন্যায় আমি করেছি, স্বীকার করছি, কিন্তু ওই চক্রান্ত আমি করিনি। ওই গোবিন্দ আমাকে মিথ্যে কথা বলে বলে আমাকে ফাঁসিয়েছে। বিকাশদা, আমি বলি কি, শ্যামলাল কাকা নিজের ভুল বুঝতে পেরেছে, তুমি বরং ওনাকে ক্ষমা করে দাও। কিন্তু আজ আপনাদের অত্যাচারের জন্য যে একজন সৎ সজ্জন মানুষের মৃত্যু হলো, তার কি হবে? ক্ষতিপূরণ দেবো, সারা জীবন ক্ষতিপূরণ দেবো। আপনারা যা বলবেন তাই করব। আমি জানি যে অন্যায় আমি করেছি তার ক্ষমা নেই, কিন্তু আপনারা নিজ গুণে আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। ঠিক আছে, আপনি এখন আসুন। আগে নমস্কার। আসুন। নমস্কার। আয় দীপ। কৃষ্ণা, কৃষ্ণা, মা, তুই আমাকে ক্ষমা করে দিবি না? মা কি কখনো মেয়ের কাছে ক্ষমা চায়? তোর মতো মেয়ের কাছে ক্ষমা চাইতে আমার কোনো লজ্জা নেই। তুই আমাকে জীবনের আসল সত্যটা দেখে দিয়েছিস মা। অর্থের লোভে এতদিন আমি অন্ধ হয়েছিলাম, তুই আমার চোখ খুলে দিয়েছিস মা। আজ আমার বড় আনন্দের দিন রে। আগে ছিল এক ছেলে এক মেয়ে, আর এখন 3 ছেলে 2 মেয়ে। মা, মানুষের জীবনে টাকাটাই সব কথা নয়। ভালোবাসা মানুষকে অনেক বড় হতে শেখায়। শুধু টাকা দিয়ে যে প্রাসাদ তৈরি হয় তাতে মানুষ থাকে না। ভালোবাসা দিয়ে তৈরি মাটির ঘরও ভালোবাসার রাজপ্রাসাদ হয়ে যায়।